হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এএমসিসি রিসার্চ সেন্টার। আজকে ক্লাস দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান নিয়ে আলোচনা করব। ভৌতবিজ্ঞানের কেমিস্ট্রির পাঠ রয়েছে পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। এই চ্যাপ্টারটা থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো আমরা এর আগে আলোচনা করে দিয়েছি। আজকে সেই কোশ্চেনগুলোর উত্তর এবং কনসেপ্ট কিছু আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যায়। না, প্রকৃতিতে মৌলের সংখ্যা কটি রয়েছে? না, 118টি। মৌলগুলিকে ভৌত এবং রাসায়নিক বিভিন্ন ধর্মের ভিত্তিতে সাজানোর চেষ্টা চলেছে। এই মৌলগুলিকে ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে সাজানোর জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সূত্র দিয়েছে। যেমন ডোবেনিরারের তৈ সূত্র রয়েছে, নিউল্যান্ডের অষ্টক সূত্র রয়েছে, এছাড়াও মেন্ডেলিফের পর্যায় সূত্র রয়েছে এবং পরবর্তীকালে মেন্ডেলিবার আধুনিক পর্যায় সূত্র নির্ণয় করেছে। শুধুমাত্র প্রকৃতিতে যে মৌলগুলো রয়েছে 118টি, সেগুলি সাজানোর জন্য, মানে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে সাজানোর জন্য। তো এখানে মৌল বলতে একবার বলে রাখি, আমরা সবাই জানি মৌল বলতে এখানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, এগুলো এই মৌলগুলোর কথা বলা হচ্ছে। চলো দেখে নাও ডোবেরিনারের তৈ সূত্র, অর্থাৎ ডোবেরিনার এই মৌলগুলিকে সাজানোর জন্য যে সূত্রটি দিয়েছিল সেটি হলো ডোবেরিনারের তৈ সূত্র। তো সেই ত্রয়ী সূত্রতে কি বলেছে? না, রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে মাঝের মৌলটির পারমাণবিক ভর অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের গড় হয়। অর্থাৎ রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন যে কোনো তিনটি মৌল নিতে হবে, সেই মৌল তিনটের পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে দেখা যাবে যে যে মাঝের মৌলটি আমরা রয়েছে সেই মৌলটির পারমাণবিক ভর অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের গড় হয়। গড় বলতে দুটোর যোগফল বাই 2। তো একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো। যেমন লিথিয়াম এবং পটাশিয়াম, এই দুটোর পারমাণবিক ভর একজনের রয়েছে, লিথিয়ামের রয়েছে 7 আর পটাশিয়ামের রয়েছে 39। তো 7 আর 39 যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 23। সেটা কি না, সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। ঠিক এইভাবে ক্লোরিন আর আয়োডিনের পারমাণবিক ভরের গড় করলে ব্রোমিন আসে। ঠিক উল্টা দিকে ক্যালসিয়াম আর বেরিলিয়ামের করলে স্ট্রনসিয়াম আসে। এরকম প্রায় কয়েকটি মৌল করার পরে আর বাকি মৌলগুলোকে এই ডোবেরিনারের তৈ সূত্র দ্বারা নির্ণয় করা সম্ভব হয়নি। তাই জন্য ডোবেরিনারের তৈ সূত্র বাদ দিয়ে বিজ্ঞানীরা আরও অন্য কোন পদ্ধতিতে নির্ণয় করা যায়, মানে ভৌত রাসায়নিক ধর্মের ভিত্তিতে মৌলগুলিকে সাজানো যায়, সেই চেষ্টা করে চলেছে। এবার আমরা দেখে নিই এই ডোবেরিনারের তৈ সূত্রের সীমাবদ্ধতা বা ভুল কী কী ছিল বা ত্রুটি কী কী ছিল। ডোবেরিনারের সমকালীন আবিষ্কৃত মৌলগুলির থেকে কেবল 4টি ত্রয়ী গঠন করা যায়। অর্থাৎ আমি এখানে তোমাদেরকে 3টি উদাহরণ দেখিয়েছি, এই কটি ত্রয়ী না 4টি ত্রয়ী গঠন করেন, কিন্তু বাকি মৌলগুলির ক্ষেত্রে এই ত্রয়ী সূত্র প্রযোজ্য নয়। তাই জন্য এটি হলো ডোবেরিনারের সূত্রের সীমাবদ্ধতা বা ত্রুটি বা ভুল। সেকেন্ড পয়েন্ট কি ছিল? না, সমধর্মী সকল মৌলের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, এনের রয়েছে 14 আর হচ্ছে এস এর রয়েছে 75, কিন্তু গড় করলে পি এর 31, মানে এটা ভুল। তাই জন্য এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে সমধর্মী সকল মৌলের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। তো বিজ্ঞানীরা অনেক ভাবার পরে যে নিউল্যান্ড নামে একজন বিজ্ঞানী, সে তার অষ্টক সূত্র প্রবর্তন করেন। এই অষ্টক সূত্রে কি বলা হয়েছে না, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টক মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রথম মৌলটির অনুরূপ হয়। অর্থাৎ মৌলগুলিকে যদি আমরা ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজাই, সেই ত্রয়ী সূত্রে ছিল যে কোনো 3টি মৌল, কিন্তু এখানে হচ্ছে 8টি মৌল, মানে পারমাণবিক ভর অনুসারে যদি আমরা 1 থেকে শুরু করি তাহলে অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম আবার একই রকম হয়। অর্থাৎ 1 নম্বর মৌলে যে বৈশিষ্ট্য হবে পরবর্তী 8 নম্বর মৌলের আবার সেই ধর্মই আসবে। একটা উদাহরণ দিয়ে দেখাই।
যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরকম করে সাজানোর পরে, আর হিলিয়াম তো তোমরা জানো নিষ্ক্রিয় মৌল, তাই জন্য 2 নম্বরে থাকা সত্ত্বেও নিষ্ক্রিয় মৌলের ঘরে রাখা হয়। তো এরপরে আসে ফ্লুরিন। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক বৈশিষ্ট্য যা হাইড্রোজেনের ভৌত রাসায়নিক ধর্ম যা থাকবে ফ্লুরিনেরও তা থাকবে। আবার পরবর্তী অষ্টম মৌলের পরে ক্লোরিনেরও সেম থাকবে। উল্টা দিকে লিথিয়ামের যা থাকবে সোডিয়ামের তা থাকবে, পটাশিয়ামেরও তা থাকবে। এইভাবে কয়েকটি মৌল নির্ণয় করা গেলেও পরবর্তী মৌলগুলি এই নিউল্যান্ডের অষ্টক সূত্র দ্বারা নির্ণয় করা সম্ভব হয়ে ওঠেনি। তাই জন্য বিজ্ঞানীরা অনেক ভাবার পরে মেন্ডেলিভ নামক একজন বিজ্ঞানী তার পর্যায় সূত্র দিয়েছে। তো তিনি তার পর্যায় সূত্রে কি বলেছেন না, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ একজন বলেছিল যে প্রথমে ডোবেনিয়ার বলেছিল যে 3টি মৌল নিতে হবে, প্রথম এবং 3 নম্বরটার পারমাণবিক ভরকে যদি আমরা গড় করি তাহলে সেকেন্ডটা বেরাবে। উল্টা দিকে নিউল্যান্ড তার অষ্টক সূত্রে বলল যে 1 নম্বর মৌল, 8 নম্বর মৌল, আবার পরবর্তী 8 নম্বর মৌলের ধর্ম ভৌত রাসায়নিক ধর্ম এক হবে। আবার মেন্ডেলিভ কি বলল না, পারমাণবিক ভর নয়, পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে এদের ভৌত ও রাসায়নিক ধর্ম একই রকম হবে। ঠিক আছে, এইটা বলার পরে মেন্ডেলিভ 63টি মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়েছেন। এখানে তিনি পর্যায় এবং শ্রেণী নির্ণয় করেছেন। পর্যায় বলতে এখানে অনুভূমিকভাবে 7টি পর্যায়, সেই 7টি পর্যায়ে আমরা 1 2 3 4 5 6 7 এভাবে নির্ণয় করি। আর শ্রেণী কি কি না, শ্রেণী হচ্ছে উলম্বভাবে, যেটা 8টি শ্রেণী রয়েছে, যেটা রোমান হরফে 1 2 3 4 6 7 8 এভাবে। পর্যায়টি হচ্ছে সংখ্যা ওয়াইজ আর শ্রেণী হচ্ছে রোমান হরফে 1 থেকে 8 পর্যন্ত। এবার উপশ্রেণী কি না, উপশ্রেণী হলো না এই যে শ্রেণীগুলি রয়েছে 8টি, সেই 8টি শ্রেণীকে আবার ভাগ করা হয়েছে। ঠিক আছে, তবে 1 থেকে 7 নম্বর শ্রেণীকে এ বি 2টি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, কিন্তু 8 নম্বর শ্রেণীটাকে 0 শ্রেণী বলা হয়, এর কোনো উপশ্রেণী নেই। তাহলে শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে কোন শ্রেণীকে 0 শ্রেণী বলা হয় না, 8 নম্বর শ্রেণীটাকে 0 শ্রেণী বলা হয়, 0 শ্রেণী বা শূন্য শ্রেণী বলা হয়। বাকি 1 থেকে 7 নম্বরকে এ এবং বি 2টি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। এরপরে আসি আধুনিক পর্যায় সূত্র। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো মেন্ডেলিভ পর্যায় সূত্র আবিষ্কারের পরে 63টি মৌল সাজাতে পেরেছে, কিন্তু বাকি মৌলগুলিকে তিনি সাজাতে পারেননি। তখন তিনি আরও একবার ভাবলেন, ভেবে তিনি আবার আধুনিক পর্যায় সূত্র নির্ণয় করলেন। সেই পর্যায় সূত্রতে তিনি কি বললেন না, মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পারমাণবিক সংখ্যা অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। পর্যায় সূত্রে বলেছিল পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাবে, কিন্তু আধুনিক পর্যায় সূত্রে বলেছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো এভাবে তিনি বেশিরভাগ মৌলগুলিকেই সাজিয়েছিলেন। তো এখানে পর্যায় কটি, সেম এখানেও রয়েছে 7টি পর্যায়, আর শ্রেণী রয়েছে 1 থেকে 18টি। সেখানে যেটা ছিল রোমান হরফে 1 থেকে 8, কিন্তু এখানে 1 থেকে 18 অর্থাৎ 1 থেকে 18টি শ্রেণী রয়েছে। এখানে কোনো উপশ্রেণী কিন্তু নেই। এবার এই শ্রেণীগুলিকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। যেমন 1 নম্বর শ্রেণীর মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতু। এখানে ক্ষার ধাতুর কয়েকটি উদাহরণ দেওয়া আছে, এলাই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিএস, এফআর এরকম। আবার 2 নম্বর শ্রেণীর বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অর্থাৎ বি, এমজি, সিএ, এসআর, বিএ, আরএ। এগুলো হচ্ছে উদাহরণ হিসাবে তোমরা মনে রাখতে পারো। পরীক্ষায় কোশ্চেন আসে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোন শ্রেণীকে বলা হয়, তাহলে 2 নম্বর শ্রেণীকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তারপরে 3 থেকে 12 নম্বর শ্রেণীকে বলা হয় সন্ধিগত মৌল। 13 নম্বর শ্রেণীকে বলা হয় বোরন পরিবার, যেখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু লিখে নিও। 14 নম্বর শ্রেণীকে বলা হয় কার্বন পরিবার।
এরও কতগুলি উদাহরণ দেওয়া আছে। 15 নম্বর শ্রেণীকে বলা হয় নাইট্রোজেন পরিবার বা নিক্টোজেন। এই নিক্টোজেনের ইংলিশটা হচ্ছে এটা একটু মনে রাখবে, একটু অন্যরকম হলেও নিক্টোজেন, ঠিক আছে। আর এই নিক্টোজেনের কাজ হচ্ছে প্রডিউসিং সাফোকেশন, যেমন এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে। তারপরে 16 নম্বর শ্রেণীকে বলা হয় অক্সিজেন পরিবার, যার এবং আরও একটি নামে বলা হয় সেটা হচ্ছে চ্যালকোজেন। এই চ্যালকোজেন কথাটির অর্থ হলো ওরেফর্মিং অর্থাৎ আকরিক উৎপাদক। 17 নম্বর শ্রেণীকে বলা হয় হ্যালোজেন মৌল। এই 17 নম্বর শ্রেণীকে হ্যালোজেন মৌল বলে, এটা খুব ভালো করে মনে রাখবে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এর হ্যালোজেন মৌল কথাটির অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক। এরপরে 18 নম্বর শ্রেণীকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল বা নোবেল গ্যাস বলা হয়। আর এর উদাহরণ তো খুব ভালো করে মনে রাখবে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কারণ পরীক্ষায় কোশ্চেন আসে নিষ্ক্রিয় মৌলগুলির উদাহরণ দাও বা নোবেল গ্যাসগুলির উদাহরণ দাও। এই যে কয়েকটা শ্রেণীর উদাহরণ দেখালাম, এইগুলো তোমরা খুব ভালো করে পড়ে রাখবে, এই শ্রেণীগুলো থেকে পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসে। গ্রুপ 1, 2 এবং 13 এবং 17 মৌলগুলিকে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলে, এবং গ্রুপ 11 মৌলগুলিকে এদের মুদ্রা ধাতু বলে। তাহলে গ্রুপ 11 মৌলগুলিকে আমরা মুদ্রা ধাতু বলি, এটাও তোমরা খুব ভালো করে মনে রাখবে। এই কোশ্চেনটাও পরীক্ষাতে আসে, কোন গ্রুপকে বা কোন শ্রেণীকে আমরা মুদ্রা ধাতু বলি, না গ্রুপ 11 মৌলগুলিকে বলা হয় মুদ্রা ধাতু। আজকের ভিডিও এতটাই, এরপরে নেক্সট পার্টে বাকি অংশটা পড়ানো হবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।